ডার্ক রিয়াকশন বা CO2 ফিক্সেশন, ঠিক আছে না। তো এটা ডিসকভার করেছিলেন ব্ল্যাকম্যান, তাদেরকে ব্ল্যাকম্যান রিয়াকশনও বলা হয়। এটা ক্লোরোপ্লাস্টের স্টোমার মধ্যে হবে, ঠিক আছে, যার মধ্যে সাবস্ট্রেট RUBP থাকবে এবং এনজাইম রুবিস্কো থাকবে, যেটা ক্লোরোপ্লাস্টের স্টোমার মধ্যে অ্যাবান্ডেন্ট পাওয়া যায়। তো যেমন C3 বিভিন্ন রকম প্ল্যান্ট আছে যারা ডার্ক রিয়াকশন ফলো করে। C3 প্ল্যান্ট আছে যাদের ডার্ক রিয়াকশনটা দিনের বেলা হয়, এটা খুব কমন। ফার্স্ট কম্পাউন্ড এখানে C3 CPGA কম্পাউন্ড তৈরি হয়, যেটা 85% অফ দ্য প্ল্যান্ট এরকমই হয়। তারপর হলো C4 সাইকেল হয়। C4 সাইকেল হচ্ছে C3 পরেই এটা অ্যাডাপ্ট করেছে, কেন সেটা আমরা পড়বো। এটাও দিনের বেলা হয়, কিন্তু ফার্স্ট কম্পাউন্ড এখানে 4C হয়। 5 থেকে 6% প্ল্যান্ট এটা শো করে। ক্যাম্প খুব রেয়ার, রিমেনিং 1 বা 2% তো ক্যাম্প প্ল্যান্ট হবে যারা কিন্তু যে মানে যেই সাইকেলটা নাইটে হয়, এখানেও কিন্তু ফার্স্ট C4 কম্পাউন্ড। এখানে যে CO2টা এয়ারের আছে তাকে আমরা রিডিউস করে ফুডে ফিক্স করে দিই, সেই জন্য এটাকে CO2 অ্যাসিমিলেশন বলা হয় বা রিডাকশন বলা হয় বা ফিক্সেশন বলা হয়। লাইট রিয়াকশনের প্রোডাক্ট ADP আর NADPH কে এখানে ইউজ করে আমরা CO2কে ফিক্স করি বা রিডিউস করি বা অ্যাসিমিলেট করি ইন্টু কার্বোহাইড্রেট, তাহলে CO2 এয়ারে ইনঅর্গ্যানিক দিয়ে ফিক্স হয়ে গেল অর্গ্যানিক, ঠিক আছে। তো মোটামুটি C4 metabolism plant examples are C3 and CAM plants। আর এখানে যেটা বলা হয়েছে যে C3 plant don't require direct light sunlight তো লাগে না, সেই জন্য সেটার নাম হচ্ছে ডার্ক রিয়াকশন। হাউএভার ডার্ক কন্ডিশনে, যদি রাত হয়ে যায় ডার্ক কন্ডিশনে C3 সাইকেল চলবে না, কারণ আমরা পড়বো C3 সাইকেলে যে এনজাইমসগুলো সেগুলো রেগুলেটেড হয় ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট, তাই ইনডাইরেক্টলি কিন্তু সানলাইটকে আমার লাগেই। তো কোনো যদি এরকম এক্সপেরিমেন্টাল কন্ডিশন দেয় যে সাপোজ এটি রাত্রেবেলায় একটা প্ল্যান্ট আছে যার মধ্যে আমি বাইরে থেকে ইনজেক্ট করে দিচ্ছি ATP আর NADPH, যেটা লাইট রিয়াকশনের প্রোডাক্ট, কিন্তু রাত্রেবেলায়, তাহলে কি C3 সাইকেল হবে? তাহলে তার আনসার হবে কোনো দিনই হবে না, কারণ এনজাইমস যেগুলো দরকারি RUBP বা অন্যান্য যা রিজেনারেশনের এনজাইমস হয় সেগুলো অ্যাক্টিভেটেড হয় ইন প্রেজেন্স অফ সানলাইট, যখন আমরা রেগুলেশন পড়বো আমরা দেখবো। তো মোটমাট হবে না, C3 সাইকেল অলওয়েজই দিনের বেলায় হয়। আচ্ছা, এবার হচ্ছে যে এটাকে রিডাকটিভ পেন্টোজ ফসফেট সাইকেলে বলা হয় বা ফটোসিনথেটিক রিডাকশন সাইকেলে বলা হয়। ফার্স্ট এটা ক্লরেলা প্ল্যান্টে আবিষ্কার করা হয়েছিল। একটা 5C ফসফোরাইলেটেড কম্পাউন্ডকে আমরা রিডিউস করি, যার নাম RUBP। তো মোটামুটি এটা অপটিমাম টেম্পারেচার যেমন 25 ডিগ্রি সেলসিয়াসে চলে, হাই CO2 কনসেন্ট্রেশনে চলবে, হাই ওয়াটার অ্যাভেবিলিটি সেখানে চলবে, এবং O2 কনসেন্ট্রেশনকে নর্মাল রাখতে হবে, বেশি O2 রাখলে আবার হবে না, তাহলে আবার USO2কে নিয়ে নেবে, ঠিক আছে না। এবার দেখো CO2তে ও হচ্ছে ডেল নেগেটিভ, ও প্রচণ্ড ইলেকট্রোনেগেটিভ, সেই জন্য ও C এর কাছ থেকে সব ইলেকট্রন নিজের দিকে টানে, তো C সেই জন্য দাতা হয়ে যাচ্ছে বলে অক্সিডাইজ হয়ে যাচ্ছে, +4 বলে অক্সিডাইজ স্টেট হয়ে যাচ্ছে। তো এত হাইলি অক্সিডাইজ স্টেটকে আমরা রিডিউস করার জন্য সুগারে আমরা ওটাকে ফিক্স করে দিই, কারণ সুগার আর অ্যালকোহলে আলাদা করে যদি আমরা অক্সিডেশন স্টেট দেখি +2, তাহলে আইদার +4 থেকে সুগার বানাচ্ছি, +2 করে দিচ্ছি, মানে অক্সিডেশন স্টেটটাকে আমরা কমাচ্ছি এবং ফিক্স করে দিচ্ছি, ঠিক আছে না। এটা তো প্ল্যান্টে হবেই, প্ল্যান্টের অ্যালগিল ক্লোরোপ্লাস্টের স্টোমাতে হচ্ছে, আর প্রোক্যারিওটসের ক্ষেত্রে কিন্তু এই এনজাইমসগুলো সাইটোপ্লাজমে থাকে। এখানে CO2 অ্যাকসেপ্টার হচ্ছে আমরা RUBP, যেটা একটা 5C সাবস্ট্রেট, যেটা স্টোমার মধ্যে আছে। আর্কিয়াতে একটা সাইকেল দেখা যায় যেটা নাম হচ্ছে মিথিওনিন সালভেজ পাথওয়ে দ্যাট ইউজেস এনঅলেজ এনজাইম। আমাদের বলা হয় যে রুবিস্কোটা এই এনঅলেজ অফ দ্য আর্কিয়া থেকেই ইভলিউশন হয়ে এসছে, হলো এটা একটা। নেক্সট এখানে বলা আছে দেখো থাইলাকয়েড, এগুলো গ্র্যানাম, তার পাশে যে স্টোমা সবুজটা, তো সেখানে তোমার C3 সাইকেল হচ্ছে, ভিতরে তোমার লাইট রিয়াকশন হচ্ছে জল আর লাইটকে নিয়ে, তারা বানিয়ে দিচ্ছে ATP NADPH, যেটা C3 নিচ্ছে আবার রিজেনারেটও করে দিচ্ছে ADP আর NADP প্লাসকে, যাতে কিনা লাইট রিয়াকশনটা ঠিকঠাকভাবে হতে পারে, আবার ব্যাক করে দিচ্ছে আর কি, এটাই বলা হচ্ছে। তো লাইট আর ডার্কের ডিফারেন্স এটা যে লাইটের ক্ষেত্রে ডাইরেক্ট তো লাইট লাগছে, বাট এখানে ডাইরেক্ট তো লাইট লাগছে না, কিন্তু লাইট লাগে মানে তোমার এনজাইম সার্কুলেশনের জন্য, কিন্তু ডাইরেক্ট সানলাইট লাগছে না। দুটো PSকে লাগে, এখানে PS লাগে না। ফটোলিসিস অফ দ্য ওয়াটার হয় O2 লিবারেটর, এখানে এরকম কোনো ব্যাপারই নেই। এটা গ্র্যানার ভেতরে হয়, এটা তো ক্লোরোপ্লাস্টের স্টোমার মধ্যে, এখানে ATP NADPH তৈরি হয়, যেটা ইউজ হয় টু ড্রাইভ দ্য ডার্ক রিয়াকশন, ব্যারাজ ডার্ক রিয়াকশনে তো ওইগুলোকে নিয়ে তোমার গ্লুকোজ প্রডিউসড হয়, ঠিক আছে না। আর যে রিডিউসড ATPটাকে আবার অক্সিডাইজ করে দেয়, এটা মাথায় রাখতে হবে। তো দ্য রিডাকশন অফ দ্য CO2 বাই ক্যালভিন সাইকেল অকার ইন দ্য সাইটোপ্লাজম অফ দ্য ব্যাকটেরিয়া বা স্টোমা অফ দ্য প্ল্যান্ট অ্যান্ড অ্যালগি। তো তার 3টে স্টেপস আছে। ফার্স্টে কার্বক্সাইলেশন, এখানে হচ্ছে তোমার CO2কে ফিক্স করবো আমরা, যার একটা 5 কার্বন অ্যাকসেপ্টার RUBP থাকবে, তো সেটা তারপর কনভার্ট হয়ে যাবে দুটো মলিকিউলস অফ 3PGA তে, ঠিক আছে না, সেটা ক্যাটালাইজ করছে রুবিস্কো, দেন হচ্ছে তোমার রিডাকশন হবে। এই যে 3PGA তৈরি হয়েছে, এটাকে একটা ট্রায়াস ফসফেট সুগারে কনভার্ট করতে হবে। তো অ্যাসিডকে আমরা অ্যালডিহাইডে কনভার্ট করছি, মানে রিডাকশন করছি। এইখানেই তোমার লাইট রিয়াকশনে ATP আর NADPH লাগছে, যেখান থেকে তৈরি হচ্ছে ADP আর NADP। তারপরে লাস্টে রিজেনারেশন মানে RUBPটাকে আমাকে আবার রিজেনারেট করতে হচ্ছে, তাহলে এই সুগারগুলো থেকে বা ট্রায়াস ফসফেট থেকে ব্যাক টু CO2 অ্যাকসেপ্টার RUBP বানাচ্ছি। তার জন্য কিন্তু কিছুটা ATP এখানে লাগছে, ফার্স্ট ATP তো রিডাকশন স্টেপে লাগছে, আর বাকি যেটুকু ATP রিজেনারেশনে লেগে যাচ্ছে। দিস ইজ দ্য হোল ক্যালভিন সাইকেল, যেখানে দেখো ফার্স্টে ধরো আমি বলছি যে
আরইউবিপি যেটা ফার্স্ট, ঠিক আছে না, সেটা 3 মলিকিউল লাগবে, সেজন্য 3 দেওয়া, ঠিক আছে। এবার আরইউবিপি ইটসেলফ হচ্ছে তোমার 5C কার্বন, তাহলে 5C × 3 করলে টোটাল এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি 15C আছে। তারপরে তোমার 3টে যদি তুমি আরইউবিপি নিচ্ছ তাহলে 3টে কার্বন ডাইঅক্সাইড নেবে আর 3টে জলই নেবে। তো এবার হচ্ছে তোমার হয়ে গেল টোটাল 6টা মলিকিউল। মলিকিউল 6টা, কিন্তু কার্বন নাম্বার 18, এটা মাথা রাখতে হবে। মলিকিউলের সাথে কার্বন নাম্বারকে গুলিয়ে ফেললে কিন্তু হবে না। এখানে 18C টোটাল তোমার মানে 18 একটা কার্বন, কিন্তু মলিকিউল টোটাল 3 + 3 6। নেক্সট স্টেপে দেখো লাইট রিয়াকশনের এটিপি, তাহলে ফার্স্টে এটিপি লাগে, 6খানে এটিপি থেকে এটিপি হয়ে গেল, রিডাকশন হয়ে গেল তোমার। ফার্স্টে হলো 1,3-বিসফসফোগ্লিসারেট, 1,3-বিসফসফোগ্লিসারেট হলে এটা 6 মলিকিউল আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট আবার 6 NADP তুমি ইউজ করছো, যেখান থেকে বানাচ্ছো 6 NADP প্লাস পিআই। এই এডিপি আর এডিপি প্লাস পিআইকে আবার ব্যাক টু দ্য গ্র্যানাম পাঠানো হয়, যেখানে আবার লাইট রিয়াকশন হওয়ার জন্য ওদেরকে দরকার। তো এখানে আবার তোমার 6 গ্লিসারলডিহাইড 3 ফসফেট, যেটা আবার আইসোমারেজ দিয়ে ঢ্যাপও হয়ে যেতে পারে। তার মানে এখানে ট্রায়োস ফসফেট সুগার ইজ নাও রেডি। এরা হচ্ছে তোমার এখন অব্দি 18 কার্বন আছে। এবার এখান থেকে একটা কার্বন তোমার চলে যাচ্ছে আর কি, তোমার ধরো 6 মলিকিউল থেকে একটা মলিকিউল চলে আসছে, কার্বন না, একটা মলিকিউল চলে আসছে সুগার বানাতে। তাহলে আমি একটা মলিকিউলকে পাঠিয়ে দিলাম গ্লিসারলডিহাইড 3 ফসফেটকে। তাহলে এখন 5টা, এদিকে দেখো 5টা মলিকিউল আছে। এবার যদি কার্বন সংখ্যা দেখি, তাহলে কার্বন সংখ্যা হচ্ছে তোমার 18 - 3 হবে, কারণ 3C একটাকে আমি পাঠিয়েছি, তাহলে 18 - 3 15, তাহলে এখন 15C আছে, 15 কার্বন আছে, ভেরি গুড। তাহলে এটা 15C আর 5টা মলিকিউল অফ গ্লিসারলডিহাইড 3 ফসফেট। এবার এরা যাচ্ছে হচ্ছে তোমার করতে, এটা রিডাকশন, এখানে হবে হচ্ছে রিজেনারেশন, ভুল লেখা আছে রিজেনারেশন হচ্ছে তোমার প্রথমে তোমার একটা ফসফেটকে সরানো হবে, গ্লিসারলডিহাইড 3 ফসফেটকে সরানো হবে। তো সেখান থেকে আরও অনেকগুলো স্টেপ হবে, সেখান থেকে রাইবোস, সেটা আমরা পড়বো, রাইবিউলোজ 5 ফসফেট হবে, ঠিক আছে। রাইবিউলোজ 5 ফসফেট হলো। আচ্ছা, যেহেতু আমরা দুটো ফসফেট সরিয়ে দিয়েছি, সেজন্য 5 - 2 হয়েছে, এখানে মলিকিউল, কার্বন সংখ্যা নয়, মলিকিউল। তাহলে তোমার 3 হলো, 3 হয়ে গেল। এবার নেক্সট স্টেপে যে তোমার 3টে এটিপি ইউজ করা হচ্ছে, 3টে এটিপি মানে যে লাইট রিয়াকশনেরই বাকি যে 3টে এটিপি ছিল সেটাকে ইউজ করে আমরা আবার আরইউবিপি করে ফেলেছি। তো এইটা হচ্ছে আমাদের ক্যালভিন সাইকেল, ঠিক আছে না। তার মানে হচ্ছে এটা একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে, তাহলে তোমার 6টা এটিপি ফার্স্ট স্টেপে লাগছে, আর এখানে আবার লাগছে 3টে, তাহলে টোটাল আমার 9টা এটিপি লাগছে 3টে CO2কে ফিক্স করার জন্য, আর 6টা NADPH লাগছে। তাহলে একটা মলিকিউলের জন্য কত লাগবে? 3টে যদি এত লাগে, তাহলে একটা ঐকিক নিয়মে দেখবে 3:2, মানে 3টে এটিপি আর 2টো NADPH লাগবে। আর এখানে যে আলাদা করে দেখানো হয়েছে যে মোস্ট অ্যাবান্ডেন্ট এনজাইম রুবিস্কো 5C CO2 অ্যাকসেপ্টার, সে CO2 আর জলকে নিচে রুবিস্কোর মাধ্যমে ফার্স্টে তার আনস্টেবল 6C কম্পাউন্ড হচ্ছে, সেটা থাকতে পারছে না, একসাথে দিয়ে ভেঙে যাচ্ছে, 3C + 3C, দেখো 3PGA, ঠিক আছে না। আর এটা মাথায় রাখতে হবে, এটা আমরা পড়ছি আরইউবিপির মানে আরইউবিপির স্ট্রাকচারের কিন্তু C2 পজিশনে CO2টা ঢোকে বা ফিক্স হয়, এটা মাথায় রাখবে, অনেক সময় জিজ্ঞাসা করতে পারে, পড়বো আমরা। নেক্সট হচ্ছে অ্যাসিড রিডাকশন টু অ্যালডিহাইড, এর আগে আমি পড়ে নিই। প্রথমে তো অ্যাসিড থাকে, তারপর সেটা অ্যালডিহাইড বা সুগারে কনভার্ট হয়ে যায়। তো ওটা আমরা দেখছি কি হচ্ছে, দেখো যে 3PGA তৈরি হয়েছে, এখানে তোমার ফসফোগ্লিসারিক কাইনেস গেছে মানে এখানে তার মধ্যে কারোর মধ্যে এটিপি ঢোকাতে হবে, সেই জন্যই 3rd পজিশনে তো ছিলই, এবার 1 পজিশনেও লেগে গেল ফসফেট, জন্য দুখানে এটিপি লাগিয়ে 1,3-PPG করলো, ঠিক আছে না। নেক্সট তোমার রিডাকটেজ ইউজ করছি আমরা, এখানে 2টো NADPH ইউজ করছি, গ্লিসারলডিহাইড 3 ফসফেট রেডি। গ্লিসারলডিহাইড 3 ফসফেট তোমার টোটাল 6টা মলিকিউলের মধ্যে একটা মলিকিউল গ্লুকোজ বানাতে যাচ্ছে, আর বাকি 5টা মলিকিউল কিন্তু রিজেনারেশনে হেল্প করবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে একটা CO2-র ক্যালকুলেশনে বলা হয়েছে, একটা CO2-র ক্যালকুলেশনের জন্য তাহলে আমার লাগছে হচ্ছে মানে রিডাকশান স্টেপে তাহলে কটা এটিপি লাগছে? 2টো এটিপি লাগছে, 2টো NADH লাগছে। কিন্তু যদি 3টে CO2, যেটা এখানে বললাম, 3টে CO2কে ফিক্স করার জন্য 6টা এটিপি লাগছিলো, 6টা NADPH লাগছিলো, আর যদি একটা CO2 হয় তাহলে 2টো এটিপি লাগবে, 2টো NADH লাগবে, ঠিক আছে। নেক্সট CO2-র ফার্স্ট যে আরইউবিপি রিয়াকশন সেটাই বোঝানো হয়েছে। ফার্স্টে তোমার আরইউবিপিকে দেখানো হয়েছে, রাইবোলোজ 1,5-bis ফসফেট, ওপরে ফসফেট নিচেও ফসফেট, সেখানে একটা কিটো সুগার। ফার্স্ট স্টেপে কী হয়, ফার্স্ট স্টেপে 3rd পজিশন থেকে H+টা সরে যায় এবং 2nd আর 3rd কার্বনের মধ্যে ডাবল বন্ড হয়ে গেল, এটাকে ইনিডায়াল বলা হয়। নেক্সট এখানে এবার এয়ার থেকে CO2 এলো, প্লাস জলও এলো। এই CO2টা দেখো যেটা বলছেন আরইউবিপির 2nd পজিশনে জুড়বে, ঠিক আছে না। 2nd পজিশনে জুড়লো, আরইউবিপি দিয়ে একটা আনস্টেবল কম্পাউন্ড বানালো, যেটাকে 2-carboxy 3 কিটো অ্যারাবিনিটল 1,5 ফসফেট বলা, যেটা স্টেবল থাকতে পারলো না, এবং যে জলটা ঢুকেছিল সেটা ভেঙে দিল 3C কম্পাউন্ডে, হয়ে গেল এটা। নেক্সট রিজেনারেশন, এটা খুব দরকারি রিজেনারেশন, যেটা হচ্ছে তোমার ওই 5 মলিকিউলস অফ, এবার রিজেনারেশনে তো একটা মলিকিউল সুগার বানাতে চলে গেছে, সেটার ব্যাপারে আমরা পড়বো, স্টার্চ আর সুক্রোজ। কিন্তু এখানে যে 5টা মলিকিউল গ্লিসারলডিহাইড 3 ফসফেট বানিয়েছিল, তার সাথে প্লাস না, এখানে অ্যাকচুয়ালি ও কনভার্ট হতে পারে ঢ্যাপে আইসোমারেজ দিয়ে, ঠিক আছে, 2টো মানে আইসোমার। তো যাই হোক, তো আইসোমার তৈরি হয়ে গেল, তাহলে 3C কম্পাউন্ড অ্যালডোলেস দুজনকেই ধরে বানিয়ে দিল ফ্রুক্টোজ 1,6-bis ফসফেট। তো এবার ফসফেটটা ভেঙে ফেললো ফসফাটেজ, যেটা শুধু বানিয়ে দিল ফ্রুক্টোজ 6 ফসফেট, এখনও 6C আছে।
নেক্সট একটা 3C কার্বন কম্পাউন্ড ঢুকলো, গ্লিসারল ডিআই 3 ফসফেট, আমাদের 3টে কার্বন আছে, এর ওপর কাজ করলো ট্রান্সকিটোলেস, যে আবার দুটো জিনিস বানালো, একটা হলো সাইলুলোজ 5 ফসফেট যেটা ইটসেলফ 5C কম্পাউন্ড, সেটা আবার তোমার আইসোমারেজে রাইবোলোজ 5 ফসফেটে কনভার্ট হলো, অ্যান্ড ফাইনালি একজন কাইনেজ এটিপি খরচা করে এক মলিকুল অফ আরবিপি তো বানালো। নেক্সট এখানে ইথ্রোস 4 ফসফেট ছিল, এখানে আবার একটা 3C কম্পাউন্ড ঢ্যাপ যাবে এবং অ্যালডোলেস এদেরকে জুড়ে একটা 7C কম্পাউন্ড বানাবে যেটার নাম সেডোহেপটিউলোস 1,5-bis ফসফেট। এটার উপরে আবার একটা ফসফেটেস কাজ করবে, এটা খুব ইম্পর্টেন্ট এই রিয়াকশনটা গোটার মধ্যে, এটা হচ্ছে সবথেকে বেশি ইরিভার্সিবল রিয়াকশন, ফসফেটটাকে সরিয়ে দেবে, তাহলে তোমার ফার্স্ট পজিশন থেকে ফসফেটটাকে সরে গেলে এখন জাস্ট 7th পজিশনেই ফসফেট আছে, ঠিক আছে। আচ্ছা 7th পজিশনে ফসফেট আছে, প্লাস হচ্ছে তোমার একটা 3C কম্পাউন্ড বানালো, না আবার একটা 3C কম্পাউন্ড এখানে এন্টার করলো, গ্লিসারল ডিআই 3 ফসফেট, এখানে আবার কাজ করলো ট্রান্স হেপটোলেস, সেটাও একটা মলিকুল অফ জাইলুলোজ বানালো, যে আবার কনভার্ট করে গেল আরইউবিপিতে, আর একটা রাইবোজ 5 ফসফেট বানিয়েছিল, সেও আবার কাইনেজ দিয়ে বানিয়ে দিল আরইউবিপি। তো মোটামুটি 3টে মলিকুল অফ দ্য আরইউবিপি ইজ নাও রেডি। তাহলে 1 সাইকেল 1 CO2, তো উই নিড একটা 6C কার্বন বানানোর জন্য আমাকে 6বার সাইকেল চালাতে হবে, তাহলে 6 CO2 ঢোকাতে হবে, তাহলে একটা লাইট রিয়াকশন থেকে একটা CO2 মলিকুলের জন্য 3টে ATP আর 2টো NADH লাগে, তাহলে টোটাল 6বার সাইকেলটা চলবে, তাহলে 6x3 আর 6x2 করলে টোটাল আমার লাগছে 18খানা ATP অ্যান্ড 12খানা NADH টু মেক 1 গ্লুকোজ 6C, ঠিক আছে না। আর যদি একটা কার্বন ফিক্সেশনের জন্য 3টে ATP লাগে, 2টো NADH লাগে। নেক্সট তো যে শর্ট ফর্ম্যাট আছে পড়ে নেবে, কিছু নেই, ওকে। এখানে কোয়ান্টাম ইল্ডের ব্যাপারে বলা হয়েছে যে যখন এই দুটো H2 মলিকিউল ভাঙে 8টা ফোটনের জন্য, তখন তো টোটাল 4টে H প্লাস 4টে ইলেকট্রন আর O2 তৈরি হয়, তাহলে টোটাল 8টা মানে ফোটন লাগছে আর কি একটা মলিকিউল অফ O2 বানাতে, বা দুটো মলিকুল অফ দ্য জলকে ভাঙতে, ঠিক আছে না। তাহলে হচ্ছে কোয়ান্টাম রিকোয়ারমেন্ট ফর ডার্ক ফেজ একই হবে, 8খানা ফোটনই আমার লাগছে, আর তাহলে কোয়ান্টাম ইল্ড কী হবে 1/8, দ্যাট ইজ 0.125 বা 12.5% কন্ট্রিবিউশন অফ সিঙ্গল ফোটন ইজ রিকোয়ার্ড টু ফিক্স দ্য CO2। জিজ্ঞেস করতে পারো CO2 ফিক্স করার জন্য কোয়ান্টাম ইল্ড, তো সেম লাইজ লাইট রিয়াকশন অনলি। আর দেন ক্যালভিন সাইকেলের রেগুলেশনের ব্যাপারে আছে, এটা আমরা একটু পরে পড়বো। ক্যালভিন সাইকেল টোটাল 5খানা খুব ইম্পর্টেন্ট এনজাইম টোটাল আমাদের লাগে পড়বে, তার মধ্যে যে রুবিস্কোকে বাদ দিয়ে যে বাকি এনজাইমসগুলো আছে তারা সবাই ফলো করে ফেরিডক্সিন থাইরোডক্সিন সিস্টেম, ঠিক আছে। শুধুমাত্র রুবিস্কো ফলো করে না, ফেরিডক্সিন থাইরোডক্সিন হচ্ছে একটা কাইন্ড অফ এনজাইম প্রোটিন যেটা সেলের ওই তোমার ইয়ের মধ্যেই আছে, স্টোমার মধ্যেই আছে, তো মোটামুটি ওদের SH গ্রুপ থাকে, ওরা যখন ফোল্ড করে গেল, যদি ফোল্ড করার পর SH গ্রুপ থাকে সেটাকে আমরা রিডিউস ফর্ম বলবো, মানে তখন ওরা অন আছে, ঠিক আছে, তখন ওরা কাজ করতে পারবে। ওরা তখন কি করে, ওরা না থাইরোডক্সিনরা কি করে, থাইরোডক্সিনরা যদি SH গ্রুপ থাকে তাহলে ওরা যে লাইট পড়ার জন্য যে ইলেকট্রন সাইকেলটা চালু হয়েছিল, সেই ইলেকট্রনগুলো তো ফেরিডক্সিনের কাছে আসছিল জেড স্কিম বা বলো সাইক্লিক ফসফোরাইলেশনের সময়, ওরা ওই ফেরিডক্সিন থেকে ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেয়, ফেরিডক্সিনের কাছে গিয়ে থাইরোডক্সিনটা টেনে নেবে যদি রিডিউস ফর্ম্যাটে থাকে, ঠিক আছে। ডার্কে ওরা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ডাইসালফাইড বন্ড হয়ে যায়, কাজটা করতে পারে না, একমাত্র লাইট পড়লে ওরা অ্যাক্টিভেটেড হয়, SH গ্রুপে কনভার্ট হয়ে গেল, ডাইসালফাইড বন্ডটা ভাঙলো, এবং তবেই ওরা এই ফেরিডক্সিন থেকে ইলেকট্রনসগুলোকে নিতে পারলো এবং নিয়ে এই কটা এনজাইমস করে অ্যাক্টিভ করতে পারে, তবেই ক্যালভিন সাইকেল চলে। এই জন্যই বলছেন যে ক্যালভিন সাইকেল দিনের বেলা চালাতেই হবে। এবার দেখো এখানে কি বলা হয়েছে যে এই চারটে ওপরের চারটে এনজাইম কী কী করে, লাইট ইনডাইরেক্টলি ওদেরকে অ্যাক্টিভেট করে, যেটা আমরা পড়লাম। আচ্ছা, অ্যালকালাইন পিএইচ ওদেরকে অ্যাক্টিভেট করে, কোনো কার্বামাইলেশন হয় না, কারণ কার্বামাইলেশন একমাত্র রুবিস করা, এই চারটের হয় না। আর অল দিস এনজাইম অ্যাক্টিভেট when ডাইসালফাইড বন্ড ইজ রিডিউস টু থাইরোডিডক্সিন, যেটা আমরা পড়লাম যে থাইরোডক্সিন পেরিডক্সিন সিস্টেমটা একমাত্র এই কটা এনজাইমের জন্য প্রযোজ্য, রুবিসকো কিন্তু এটাকে ফলো করে না। তো এটা তো আমরা বলে দিয়েছি, এটা আমার ডিলিট হবে, এটা এক্সট্রা হয়েছে, ওকে। এখানে এটাই বলা হয়েছে যে ওই যে বাকি যে চারটে এনজাইম ছিল, তো ওদের হচ্ছে রিডিউসড গ্রুপ যদি হয় SH থাকে তবেই দিনের বেলা ওরা অ্যাক্টিভ, আর অক্সিডাইজ রাত্রেবেলা হচ্ছে ইনঅ্যাক্টিভ, লাইট পড়লে ওরা অ্যাক্টিভেটেড হচ্ছে এবং অ্যাক্টিভ হয়ে ক্যালভিন সাইকেল করতে সাহায্য করছে। এবার রুবিস্কোর ব্যাপারে আসি, রুবিস্কোর কেম খুব কম, তার মানে ও সাবস্টেন্সের সাথে ভালোবাসা নেই বলে ও একাই থাকে, সেই জন্য ও হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন আর্থ, আর মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন অ্যানিমাল হচ্ছে কোলাজেন। খুবই স্লো এনজাইম। রুবিস্কোর অ্যাফিনিটি ফর CO2 O2 সেম, বুঝতেই পারে না O2 কে CO2 কে, ঠিক আছে। CO2 যদি 50 ppm থাকে তাহলে তো ভালো, 50 ppm কম কিন্তু হয়ে গেলেই ও তখন O2 কে নেওয়া স্টার্ট করে দেবে, হ্যাঁ, মানে CO2 প্রবাবিলিটি কমে যাবে যে 50 নিচে, অমনি কিন্তু O2 কে নেওয়া শুরু করবে, তখন ফটোরেসপিরেশন চালু হয়ে যাবে, ঠিক আছে। রুবিস্কো তো সব প্ল্যান্টের মধ্যে থাকবে, সেটা C3 বলো C4 বলো বা ক্যাম বলো। তো যে ডে লাইট পড়বে, আমরা যেটা বললাম থাইরোডক্সিন সিস্টেমটা অন হবে, সেখানে কি হয়, সেখানে হচ্ছে লাইট যেই পড়লো ইলেকট্রন চালু হয়ে গেল, ফটো সিস্টেম 1 থেকে 2 জেড স্কিম চালু হলো, ফেরিডক্সিনের কাছে ইলেকট্রনগুলো এসে জমা হলো, সেই ইলেকট্রনটা টেনে নেয় থাইরোডক্সিন, তার আগে লাইট থাইরোডক্সিনকে অ্যাক্টিভ করে দেয় ডাইসালফাইড বন্ডটা ভেঙে, এরপরে ও যখন অ্যাক্টিভেটেড হলো তারপরে ও বাকি এনজাইমসগুলোকে চালু করলো। কিন্তু
রুবিস্কোকে ওইভাবে চালু করা যায় না। রুবিস্কোকে জাস্ট ডে লাইট পড়বে, পাইরোক্সিন অ্যাক্টিভেটেড হবে এবং রুবিস্কোকে অ্যাক্টিভ করবে, ঠিক আছে। ওখানে কিন্তু ওরকম ওই ডাইসালফাইড বন্ড ভেঙে ওটা হয় না, ওটা শুধুমাত্র ওই 4টে এনজাইমের জন্য। হয়তো রুবিস্কো প্রথমে ডার্কে বা নাইটে অফই থাকে, কোনো একটা সুগার যার নাম CAIP, হ্যাঁ, সে ব্লক করে রাখে। যেই দিনের বেলা পাইরোক্সিন থ্রাইরোক্সিন অ্যাক্টিভেটেড হলো, লাইটের জন্য রুবিস্কো অ্যাক্টিভেটেড হয়ে গেল, ATP চলে এলো, ATPর এনার্জি নিয়ে সুগারের সাথে রুবিস্কোর বন্ডটাকে ভাঙা হলো। এবার রুবিস্কো লাইসিন অ্যামাইনো অ্যাসিড অ্যাক্টিভ সাইটে থাকে, তার সাথে ফার্স্টে একটা CO2 রিঅ্যাক্ট করলো। এটা কিন্তু CO2 ফিক্সেশনের CO2 না, এমনি আগে একটা ARS CO2 রিঅ্যাক্ট করে, যেটাকে কার্বামাইলেশন বলছি। দেন হচ্ছে Mg2+ একজন এলো, এইবার ও অ্যাক্টিভেটেড টার্সিয়ারি কমপ্লেক্স রেডি, এবারও CO2 ফিক্সেশনের জন্য কিন্তু রেডি। আচ্ছা, এখানে রুবিস্কোর ব্যাপারে বলা আছে রুবিস্কো কীভাবে তৈরি। তো প্ল্যান্টের রুবিস্কো টোটাল 16খানা সাব ইউনিট দিয়ে গঠিত, তার মধ্যে হচ্ছে বড় বড় দেখতে 8টা সাব ইউনিট আছে যার মলিকুলার ওয়েট বেশি, আর বাকি 8টা ছোট ছোট সাব ইউনিট আছে। তো লার্জ সাব ইউনিটগুলো প্লাস্টিডের DNA বানায়, আর স্মল সাব ইউনিট নিউক্লিয়ারের DNA বানায়। তার জন্য ট্রান্সলেশনটা হয়তো প্রোক্যারিওটসের মধ্যে মতন হবে, তাই জন্য 70S রাইবোসোম ওদেরকে ট্রান্সলেট করবে ইন দ্য স্ট্রোমা, তারপর প্লাস্টিডের কাছে পাঠাবে। আর এই লাইট চেনটার মধ্যে কিন্তু ক্যাটালাইটিক সাব ইউনিট আছে, তার মানে ওই CO2কে ফিক্স করে, প্লাস একটা রেগুলেটরি সাব ইউনিটও আছে। তাহলে S কী করে, S তো নিউক্লিয়ার জন্য বানাচ্ছে বলে, তাহলে রাইবোসোম 80S হবে, আর সাইটোসলেই ও ট্রান্সলেশন হবে। আর ও জাস্ট মানে উস্কে দেয়, ক্যাটালাইটিক অ্যাক্টিভিটিটাকে ইনফ্লুয়েন্স করে, ওর আর এমনি রোল নেই। তাহলে মেইন ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি কিন্তু L চেনেরই আছে। নেক্সট এখানে মানে রুবিস্কোর ব্যাপারে বলা হয়েছে, তো কিছুই না, রুবিস্কোকে তো প্রথমে একজন CAIP সুগার বা RUBIP, এরা ইনহিবিটার আর কি, মানে হতে দেয় না ক্যালভিন সাইকেল, তো এরা টাইট বাইন্ডিং করে রেখেছে ডার্কের সময়। যেই লাইট পড়লে কি হয়, বাইরে থেকে ভেতরে H+ যাচ্ছে, তো বাইরেটা স্ট্রোমাটা অ্যালকালাইন হয়ে যাচ্ছে, pH 8 হয়ে গেছে। তো যেহেতু H+ ভেতরে যাচ্ছে বলে কিছু মলিকুল অফ Mg2+ বাইরে চলে আসে, প্লাস ইলেকট্রন ফ্লোর জন্য ফেরিডক্সিনের কাছে অনেক ইলেকট্রন জমে গেছে, সেইটা থাইরোডক্সিন নিজে নিয়ে রিডিউসড হয়ে গেল, কারণ ইলেকট্রন নিয়ে নিল মানেও রিডিউসড হয়ে গেল। এবার এখানটা পড়লে বুঝতে পারবে যে কি বলতে চাইছে, যে লাইট ড্রিভেন ইলেকট্রন ট্রান্সপোর্ট যেটা মানে ফটোসিনথেসিসের সময় হয়, লিড টু দ্য নেট মুভমেন্ট অফ প্রোটন ইন্টু দ্য লুমেন অফ থাইলাকয়েড অ্যান্ড দ্য রিডাকশন অফ ফেরিডক্সিন বাই ফটোসিস্টেম 1 উইচ পাসেস ইলেকট্রন টু থাইরোডক্সিন নিজে নিয়ে নিল, ঠিক আছে না, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট রিডিউসড হয়ে গেল। রিডিউস থাইরোডক্সিন, এইবার থাইরোডক্সিন রিডিউস দ্য ক্রিটিক্যাল ডাইসালফাইড বন্ড ইন অ্যান এনজাইম কল্ড রুবিস্কো অ্যাক্টিভেস। এবার ও একটা অন্য এনজাইম যার নাম হচ্ছে রুবিস্কো অ্যাক্টিভেস, রুবিস্কোকে অ্যাক্টিভ করবে, তাকেও ও অ্যাক্টিভেট করছে, ঠিক আছে। সেখানের দরকারি ডাইসালফাইড বন্ডকে মনেও ভেঙে ফেলে ওই রুবিস্কো অ্যাক্টিভেসের, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট ও অ্যাক্টিভেটেড হয়ে গেল। দিয়ে ও গিয়ে RUBIPকে সরিয়ে নিজে বসে এবং তারপর অ্যাক্টিভেট করে রুবিস্কোকে, ঠিক আছে। তাছাড়া রুবিস্কো অ্যাক্টিভিটির জন্য অ্যালকালাইন pH দরকার, Mg+ কনসেন্ট্রেশন ইন দ্য স্টোমা দরকার, আর কার্বামাইলেশনটা দরকার, যেটা আমরা পড়েছি। দেখো এখানে কী হচ্ছে, এই যে থাইরোডক্সিনটা রুবিস্কো অ্যাক্টিভেসের ডাইসালফাইড বন্ডটাকে ভেঙে সালফাইড্রিল গ্রুপ করলে, এবার ওর অ্যাক্টিভেট হয়ে গেল। এবার হচ্ছে RUBIPকেও সরিয়ে দিল, এটা ATP খরচা করে ওকে করতে, ইটস অ্যান অ্যাক্টিভ প্রসেস। তাহলে দেখো রুবিস্কো এবার ফাঁকা, লাইসিন অ্যাক্টিভ সাইটে আছে, তার সাথে কার্বামাইলেশন হলো, মানে CO2 ঢুকলো, তারপর Mg2+ ঢুকলো, এবারও রেডি। এই কার্বামাইলেশন যেটা হয়, এখানে কোনো এনজাইম লাগে না, অটোমেটিক্যালি হয়, জন্য এটাকে বলছে নন এনজাইমেটিক স্টেপ। আচ্ছা, এইটা হলে মাথায় রাখবে দুটো সঙ্গে সঙ্গে H+ বেরিয়ে যায় ফ্রম অ্যাক্টিভ সাইট, কোনো একটা অ্যামাইনো অ্যাসিড থেকে বেরিয়ে যায়, ঠিক আছে না। এবং এটা কেন হয়, মানে আমরা তো জানি যে অ্যালকালাইন pH এর ডিপ্রোটনেশন হয়, ঠিক আছে না। তো যেহেতু অ্যালকালাইন pH দিনের বেলা আছে, সেই জন্য এটা আরও ফেভার করছে তোমার H+টাকে বেরিয়ে যেতে, ডিপ্রোটনেশন হচ্ছে এবং কার্বামাইলেশন হচ্ছে, তারপর অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এটা ওই বলা যে নাইটে তোমার pH কমে যাবে, অ্যালকালাইন হবে, অ্যাসিডিক হলো, Mg2+ স্টোমাতে কমে গেল, আর ন্যাচারাল তোমার সুগারটা তৈরি হয়, আর রুবিস্কোকে ব্লক করে দিল, ব্যাস, রুবিস্কো কিছু করতে পারলো না, দিনের বেলা ঠিক উল্টো কাজটাই হয়, এটা মাথায় রেখো, তাহলেই হবে। আর এখানে যেটা বলা হয়েছে যে একটা এনজাইম লাগে ক্যালভিন সাইকেলে, গ্লিসারলের 3-ফসফেট ডিহাইড্রোজিনেস, ও একটা প্রোটিনের সাথে বন্ধুত্ব করে থাকে, সেটা হচ্ছে CP12, ও অ্যাক্টিভেট করে রাখে। আর রিজেনারেশনে রাইবোলোজ ফসফেট কাইনেস যে আছে, সেও একটা প্রোটিনের সাথে বন্ধুত্ব করে থাকে, A2B2। এটা না থাকলে অ্যাক্টিভেটেড হয়, এটা মাথায় রাখবে। C3 অলওয়েজ অপারেট করে 25 ডিগ্রি সেলসিয়াসে, অনেক CO2, অল্প O2 বা নর্মাল O2, আর জল অনেক, তবে C3 করবে। কিন্তু আস্তে আস্তে টেম্পারেচার যত বেশি বাড়বে, তত কিন্তু তোমার CO2 কনসেন্ট্রেশন কমবে, এবং আস্তে আস্তে কিন্তু O2 বাড়বে। O2 বাড়ার জন্য কিন্তু তোমার রুবিস্কো এবার মোড় ঘুরে যাবে অক্সিজেনের দিকে, এবং অক্সিজেনেশন অফ রুবিস্কো হতে শুরু করবে, কোনো কার্বোহাইড্রেটটা তৈরি হবে না, CO2 পাথওয়ে শুরু হয়ে যাবে। C2 পাথওয়ে একমাত্র কিন্তু দেখতে পাওয়া যায় C3 প্ল্যান্টসে, ঠিক আছে না। C2 আমরা পরে পড়বো কী জিনিস।
আর এটা কথা ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, সেটা হচ্ছে যে CO2 ফিক্সেশন সবসময় মাথায় রাখবেন যে মেসোফিল সেলসে হয়, বান্ডেল শিট সেলসে কিন্তু হয় না। ওই প্যালিসেড ওই সব সেলসে হয়, মাঝে যে গোল গোল সবুজ সেলসগুলো থাকে সেইগুলো মেসোফিল সেল, সেখানে হবে। বান্ডেল শিট সেলসে হবে না। অ্যাকসেপ্টার RUBP ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে 3C কম্পাউন্ড। ক্র্যান্স অ্যানাটমি এদের মধ্যে দেখতে পাচ্ছেন, আমরা পরে পড়বো। মেসোফিল সেলসের মধ্যে গ্র্যানাম আছে, কিন্তু গ্র্যানামে লাইট রিয়াকশন হয়, এটা স্টোমাতেই হয়, ক্লোরোপ্লাস্টের স্টোমাতে হবে, অপটিমাম টেম্পারেচারে হবে। আর মোটামুটি 50 ppm CO2 বা তার বেশি থাকতে হবে, তবেই রুবিস্কো নেবে। তার কম হয়ে গেলে কিন্তু অক্সিজেনকে টানা শুরু করবে, তখন কিন্তু ফটো রেসপিরেশনের দিকে চলে যাবে। এটা লেস এফিশিয়েন্ট, কারণ কি যদি CO2 বাই চান্স 50 নিচে নেমে যায় তাহলে কিন্তু এটা লেস এফিশিয়েন্ট, তখন আবার ফটো রেসপিরেশন হবে, তার মানে কার্বনের লস হবে। আর এখানে টোটাল তোমার ওই আমরা পড়েছি আর কি যে টোটাল 6টা মানে 6C গ্লুকোজের জন্য তো টোটাল তোমার 18খানা ATP লাগবেই, এবং লো CO2তে এটা ইনএফিশিয়েন্ট। আর এখানে এক্সাম্পলসগুলো তো অবশ্যই তুমি পড়ে নেবে, খুব দরকারি। তো মোটামুটি এখানে ওই থেকে কোয়েশ্চেন আসে, এই ব্যালেন্সিংগুলো থেকে কোয়েশ্চেন আসে যে কটা মলিকিউল কটা কী হয়। তো যদি তুমি বলো যে 3টে CO2 মানে 3টে সাইকেলের জন্য 9টা ATP লাগছে, 6টা NADPH লাগছে, একটা কার্বনের জন্য বা একটা সাইকেলের জন্য 3টে ATP লাগছে, 2টো NADH লাগছে, আর 6C তুমি যদি বানাতে চাও, তার মানে টোটাল তোমার সেখানে 6খানা CO2 লাগবে। 6খানা CO2 লাগলে তোমার 18খানা ATP লাগে এবং 12খানা NADH লাগে, এটা মাথায় রাখতে হবে।